রেকর্ডিংটা অন করলে ভালো হইতো। করেছি। আচ্ছা, লাস্ট আমরা কি করেছিলাম, ওই এই ম্যাথটা দেখেছিলাম। এই চ্যাপ্টার থেকে আসলে এই টাইপের ম্যাথ আর এই পাওয়ারের কিছু ম্যাথ আছে, এগুলো একটু তোমরা চেক করে দেখো। হ্যাঁ, এই যে এই ধরনের ম্যাথ যেগুলো আছে, বিভিন্ন ভোল্টেজ পাওয়ার, এই ধরনের কিছু আসতে পারে, যে প্যাসিভ কনভেনশন যেটা। এছাড়া পরীক্ষায় আসার মতো আর কিছু নাই বলতে পারো প্রায়। এই ধরনের ম্যাথ, যে কিউ দিয়ে আই দিয়ে দিছে কিউ বের করা, বা ভোল্ট কোন একটা অঙ্কের মধ্যে মাঝখানে পাওয়ারের ব্যাপার স্যাপার, এছাড়া আর তেমন কিছু নেই। থেকে সূত্র নির্ণয়ের কিছু হ্যাঁ, গ্রাফ থেকে সূত্র নির্ণয়ের কিছু যদি থাম্ব রুল বলে দিতেন। এ আসলে তোমাদের কি এবার অঙ্কের কোনো ইয়া নাই, মানে টাংশনের একটা যে কোর্স আছে, ওই কোর্সটাতে ডিটেলস পড়ার কথা। আসলে আমাদের এবার ক্যালকুলাস আছে, ক্যালকুলাস দিয়ে দিচ্ছে না, কোনটাতে জানি থাম্ব রুলের ইয়েটা ছিল, ফাংশনের একটা ইয়ে কোর্স ছিল। আচ্ছা, আমি যেটা দিছি ওইটা, আমি শোনো, তোমাদের যেটা করতে দিছি ওটা বেশি কঠিন দিছে আর কি, বিশেষ করে যে উপবৃত্ত যে পার্টটা, ইলিপস যেটা দিছে অত টাফ থাকবে না, ওই সাইনোসয়েড, স্ট্রেট লাইন, প্যারাবোলা এই টাইপের থাকবে। হ্যাঁ, অত টাফ আসবে না। স্যার প্রবলেম নাম্বার 1.12 তে যে এই বইয়েরই 1.12 স্যার এখানে তো মানে বলে দিয়েছে প্রথমে 0 থেকে 6 সেকেন্ড। স্যার এখানে তো 6 সেকেন্ডটা ইকুয়াল না, মানে পরের ইকুয়েশনটার জন্য 6 সেকেন্ড ইকুয়াল। স্যার এটা একটু যদি অঙ্কটা করে দিতেন। এটা সমস্যা কি, 6 তো একটা না একটাতে আছে, এখানে তো ইকুয়াল আছে। স্যার তাহলে কি এই 6 এর জন্য আগে কিউ এর 6 এ কত কত চার্জ ছিল শোনো, এটা সেটা হচ্ছে অ্যাড করতে হবে না? যেমন ধরো আমি বলি 3t এ তো t ইকুয়াল টু 6 বসে দিলে কত হয়, 318, রাইট? ইয়েস আর স্যার। t ইকুয়াল টু 6 এখানে বসালে কত হয়, 18। সো এটা আসলে তোমার মানে একদিকে দিলেই হয়, এটা কন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস হইলে তখন মানতে হবে আসলে ইকুয়াল টু 6 এ কত হবে। আমি বলি ফর এক্সাম্পল এই ম্যাথটাতে, হ্যাঁ, এইখানে খেয়াল করে দেখো, t ইকুয়াল টু 2 তে কারেন্টের ভ্যালু কত, ভোল্টেজের ভ্যালু কত, এটা কিন্তু আননোন, রাইট? কারণ এইখান থেকে শুরু করে এইখানে এই ট্রানজিশনটা ইনস্ট্যান্টিনিয়াস দেখাচ্ছে, এখানে যে কোনো পয়েন্টই হইতে পারে। এটা বলতে ডিসকন্টিনিউয়াস ফাংশন বোঝায়, ম্যাথে পড়বা এগুলো, বুঝছো, সবই পড়বা। তো এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর এইটা যেমন ধরো 3ta, তাহলে গ্রাফটা কেমন হবে দেখতে, y ইকুয়াল টু mx, 6 সেকেন্ডে গিয়ে 18 অ্যাম্পিয়ার, তারপরে 18 অ্যাম্পিয়ার ফ্ল্যাট 4 সেকেন্ড, তারপরে হঠাৎ করে মাইনাস হচ্ছে 12 অ্যাম্পিয়ার হয়ে গেছে, তাহলে এই জায়গাটা আবার ডিসকন্টিনিউয়াস আছে, তারপরে আবারও হঠাৎ করে 0 হয়ে গেছে। তো আই ডিসকন্টিনিউয়াস হইলেও কিউ তো কন্টিনিউয়াস পাওয়া যাবে, তো সমস্যা কিউটা হওয়ার কথা কন্টিনিউয়াস না। পাওয়া যাবে, হ্যাঁ, ইন্টিগ্রেট করলে কখনো ডিসকন্টিনিউয়াস কিছু পাওয়া সম্ভব না, কিউটা কন্টিনিউয়াস আসবে। ডিফারেন্সিয়েট করলে ডিসকন্টিনিউয়াস জিনিস আসবে। ফর এক্সাম্পল এটাকে ডিফারেন্সিয়েট করলে কি ফাংশন আসবে, এই ট্রায়াঙ্গেলকে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ রেক্টেঙ্গেল আসে। এটার জন্য একটা সাম স্লোপ কনস্ট্যান্ট ভ্যালু পজিটিভ, আর এটার জন্য নেগেটিভ ভ্যালু এরকম আসবে, ঠিক আছে? সো এই যেখানে শার্প কর্নার আছে ওইটাকে ডিফারেন্সিয়েট করলে ওখানে ডিসকন্টিনিউয়াস ভ্যালু এসে পড়বে। শার্প কর্নার মিন্স হচ্ছে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ স্লোপ, তো এই জন্য এটাকে ডিফারেন্সিয়েট করলে আসলে এই একটা ডিসকন্টিনিউয়াস ভ্যালু আসবে, কিন্তু ইন্টিগ্রেট করলে কখনো ইয়া হবে না, ওর ভাইস ভার্সা, এটাকে ইন্টিগ্রেট করলে এরকম কিছু এসে পড়বে। আমাদের এইচডব্লিউ এর সলভটা পাবো না আমরা? আচ্ছা, আমি দেখে
ইয়ে করব। তোমরা কি জমা দিতে পারছিলা পরে ইয়াতে এই যে ক্লাস নোটবুকে ওপেন করতে পারছিলা? Yes, sir. Homework it is. স্যার জি স্যার। দিয়েছো না? তাহলে আমি দেখে একজনেরটা দেখে আমি দিয়ে দিব যে এটা ঠিক আছে কিনা চেক করে পরে দিয়ে দিব যে থাকলে এই হলো। তো ওখানে স্যার পড়েছি কাছে দিতেন ফার্স্টের তাহলে দুইটা আমাদের তো সবার সহজ সলভ হয়ে ছিল। যেত। আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু টাইম লিমিট আছে বুঝছো, 12 উইকের মধ্যে শেষ করতে হবে। নরমালি 14 উইক পাই আমরা। তো আমি নেক্সট চ্যাপ্টারে যাই, ঠিক আছে? স্যার একটা বলো বলো। স্যার হ্যালো? বলো বলো। মানে ইন্টিগ্রেশন করেই হচ্ছে কিভাবে করতে হবে এরকম কথা কথা কেটে আসতেছে। কি হচ্ছে স্যার শোনা যায়? এখন শুনতে পাচ্ছি, বলো। ইন্টিগ্রেশন করে স্যার কি যেন জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ মানে ওটা তো আমরা গ্রাফ থেকে হচ্ছে করতে পারি। এটা বললাম তো, কয় নাম্বারের তো কোশ্চেন যদি কি ইন্টিগ্রেশন চাচ্ছে। যদি তোমার প্রশ্নের মধ্যে বলে যায় কিউ না এজ এ ফাংশন অফ টি বা আই এজ এ ফাংশন অফ টি বের করো, তাহলে তো ইন্টিগ্রেশন করে করতে হবে। ওভাবে করি মানে শুধু এরিয়া দিয়ে করে দিলে তখন হবে না। আর যদি বলে যে কিউ এট 10 সেকেন্ড বা কিউ এট আই এট 10 সেকেন্ড বের করো, ওইটা তুমি যে কোনো ভাবে করতে পারো। ঠিক আছে, কোশ্চেন দেখে বুঝতে হবে কত নাম্বারের প্রশ্ন, সেটা দেখে বুঝতে হবে। এনিওয়ে, আচ্ছা এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। এই চ্যাপ্টারটা আমাদের বড় ঝামেলার চ্যাপ্টার না। আমাদের মেইন ঝামেলা আসলে চ্যাপ্টার 3 আর 4। এটা বেসিক ল তোমরা অনেকটাই দেখে আসছো। আচ্ছা, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিছু তোমাদের স্কিল নিয়ে কিছু কথাবার্তা থাকে, ক্যারিয়ার টেরিয়ার নিয়ে। রিডিং পড়ো, সুন্দর সুন্দর জিনিসপত্র লেখা থাকে, বাট ওগুলো আমাদের সরাসরি নট ইয়ার ফর্মুলা। এগুলা সামনে আমাদের যেহেতু সব পরিচিত জিনিসপত্র, আমি জাস্ট শো করে চলে যাবো। ওহমস ল আমরা অলরেডি জানি, ভি ইকুয়াল টু আইআর, যেখানে রেজিস্ট্যান্স কি রো এল বাই এ। রো হচ্ছে রেজিস্টিভিটি, L by A. Resistivity is a function of the material, property of the material. আর R হচ্ছে মানে property of the specific, that specific resistance. Anyway, বিভিন্ন ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি আছে। ওহমস ল হচ্ছে V proportional to I, V equal to IR, R equal to V by I. জর্জ সাইমন, আচ্ছা এই জিনিসটা আমাদের প্রচুর গ্যাঞ্জাম দিবে, সেটা হচ্ছে শর্ট সার্কিট এন্ড ওপেন সার্কিট। শর্ট সার্কিট হচ্ছে সার্কিট এলিমেন্ট উইথ রেজিস্ট্যান্স অ্যাপ্রোচিং জিরো। ঠিক আছে, এমন একটা জিনিস যেটা রেজিস্ট্যান্স জিরো। রেজিস্ট্যান্স জিরো হইলে মানে কি হইলো, দেখো এটা হচ্ছে আমি এটাকে বলতেছি শর্ট সার্কিট করে দিছি না, দুইটা তার দিয়ে লাগাই দিছি। আর ইকুয়াল টু যদি জিরো হয়, ভি ইকুয়াল টু আইআর, যতই কারেন্ট ফ্লো না কেন আর জিরো হওয়ার কারণে এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, জিরো হবে। ভি ইকুয়াল টু জিরো, বা উল্টা করে বললে আই হয়ে যাচ্ছে ভি বাই আর, দ্যাট ইজ জিরো বাই জিরো। জিরো বাই জিরোর ভ্যালু কত? এনিথিং। এনিথিং ইজ পসিবল, রাইট? এনিথিং ইজ পসিবল। তাহলে এখন বলবো এখানে আমার কারেন্টের ভ্যালু কত, আমি কেমনে বাইর করবো? আমাকে এখানে রেস্ট অফ দা সার্কিট এলিমেন্টের ভিতর কি আছে ওখান থেকে কেসিএল টেসিএল, হ্যাঁ, ওগুলো অ্যাপ্লাই করে আমাদের সামহাও কারেন্টটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ভোল্টেজটা কি হবে? ওপেন সার্কিট, দ্যাট মিন্স এখানের মধ্যে আর ইকুয়াল টু ইনফিনিটি। দ্যাট মিন্স এখানে আমি যতই ভোল্টেজ দিই না কোনো কারেন্ট ফ্লো করবে না। ওপেন সার্কিট মিন্স কারেন্ট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সো আমার ভি ইকুয়াল টু আই আর, তো আই হচ্ছে জিরো, আর হচ্ছে ইনফিনিটি। এখানে ভি কত হবে? এটাও এনিথিং। ঠিক আছে, আমাদের রেস্ট অফ দ্য সার্কিটের উপর ডিপেন্ড করবে, আমাদের অন্য সার্কিট দিয়ে সলভ করতে হবে যে ভি এর ভ্যালু কত।
আচ্ছা, এইটা আমরা ল্যাব করার সময় পাবো, সেটা হচ্ছে পটেনশিওমিটার, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পটেনশিওমিটার। এটা আসলে ল্যাবে দেখতে এরকম লাগে, এরকম একটা গোল্লা থাকে, তার উপরে একটা ক্যাপের মতো সিলিন্ডার, এটা ঘোরানো যায়, এরকম 3টা পা থাকে, ঠিক আছে? যে কোনো একটা পা আর মাঝখানের পাটা নিলে এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পাওয়া যায়। এটা হচ্ছে ধরো এই 2 পা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, আর এটা যদি ঘুরাই এরকম করে মাঝখানে বাটনটার মতো, তখন হচ্ছে এই যে এই স্লাইডারটা এটা আপ অর ডাউন হয়। এজ এ রেজাল্ট তুমি যে কোনো 2 পায়ের মধ্যবর্তী রেজিস্ট্যান্স যদি চিন্তা করো, সেটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পাবা। এই ল্যাবে আর কি প্রচুর কাজে লাগে, সেই জন্য বললাম। এই যে ছবিতে আসলে আঁকাই ছিল ধরো পটেনশিওমিটার এটা, ঠিক আছে? এটা ঘুরাইলে এই 2 পা বা মানে মাঝখানেরটা আর যে কোনো এক পাশের পায়ের মধ্যে আমি এই যে এইরকম ভাবে দেখতে। এনিওয়ে, আচ্ছা, জি হচ্ছে কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স এর উল্টাটা 1/r I/v। জি এর একক আমরা কি বলছিলাম? সিমেন্স অর মহ, ঠিক আছে? ওহমের উল্টাটা মহ। তো প্রশ্নের মধ্যে অনেক সময় দেখবে যে এস লেখছে, এস লেখলে কনফিউজ হওয়ার কিছু নেই, এখানে রেজিস্ট্যান্সের জায়গায় সিমেন্স বলে দিছে, ঠিক আছে? এরকম হয়েছে প্রিভিয়াসলি, প্রশ্নের মধ্যে আমি এস দিয়ে দিছি, স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে স্যার এটা প্রশ্নে ভুল আসছে, এরকম কাজ করবে না। এনিওয়ে, ও মহ আই ইকুয়াল টু জিবি, ভি ইকুয়াল টু আই এর উল্টাটা। আচ্ছা, এটা যেহেতু আমরা সিমেন্স ল থেকে যেটা বলতেছে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর আর হচ্ছে একদম কনস্ট্যান্ট, তাহলে একটা স্লোপ y ইকুয়াল টু mx এর গ্রাফ হচ্ছে। ইন রিয়েলিটিতে সবসময় যে এরকম সুন্দর আচরণ করবে একটা রেজিস্ট্যান্স তা না, এটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে? নন লিনিয়ার হইলে এরকম উড়াধুরা গ্রাফ আমরা পাইতে পারি খুব ইজিলি, অধিকাংশ ক্ষেত্রে এরকমই পাওয়া যায়, একদম পারফেক্টলি লিনিয়ার পাওয়াই কম টাফ, ঠিক আছে? নন লিনিয়ার আসলে যদি হয় তখন হচ্ছে আমার রেজিস্ট্যান্স ইজ এ ফাংশন অফ আদার থিংস, কনস্ট্যান্ট না। এখানে স্লোপ দেখো, তখন আমাদের ওই পয়েন্টের স্লোপটা হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে স্লোপ থেকে আসবে। এখানে স্লোপ হচ্ছে একটা ভ্যালু, এখানে স্লোপের ভ্যালু আরেকটা, এখানে আরেকটা, সো রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার এরকম হওয়ার কারণটা কি? এটা আসলে ফিজিক্স এর উপর ডিপেন্ড করে কিভাবে কাজ করতে। ফর এক্সাম্পল সেমিকন্ডাক্টর, পিএন জাংশন, ডায়োড, এদের সব রেজিস্ট্যান্স ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। সো সব রেজিস্ট্যান্সে যা সিম্পল ইলেকট্রন ক্যারি করতেছে আর কোনো কিছু নাই, সেটাও কিন্তু ট্রু না। বুঝা যাচ্ছে আমার কথা? এটা ভিতরে ইন্টারনাল ফিজিক্স এর উপর ডিপেন্ড করবে, যে ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার কিভাবে মুভ করতেছে, কি রকম এনার্জি, ওগুলোর উপর ডিপেন্ড করবে। ডায়োড যদি হয়, জাংশন থাকলে জাংশনের ক্যারেক্টারিস্টিক্স, যে ডিপ্লেশন রিজিয়ন, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, ইত্যাদি ইত্যাদি। ডায়োডের ক্ষেত্রে তোমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম, এদিকে যদি আই দিই, এদিকে যদি ভি দিই, দেখতে এরকম এক্সপোনেনশিয়াল, আর এই পাশে এরকম নেগেটিভ, মানে এটা 0 0 হয়ে একটা ব্রেকডাউন। সো এটা পুরাটা যাই তোমার নন লিনিয়ার, এটা হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং, ভি বাই এন কে টি মাইনাস 1, ঠিক আছে? এটা হচ্ছে বি, আই ইকুয়াল টু এরকম সাম এক্সপোনেনশিয়াল ফাংশন। সো এরকম, এটা আসলে ডায়োডের ফিজিক্স এর উপর ডিপেন্ড করতেছে ভিতরে যে জাংশন কিভাবে কাজ করে। সো এখানে অবশ্যই তোমার ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে। এনিওয়ে, তো আমরা আসলে এখানে সব আইডিয়াল ধরে, লিনিয়ার রেজিস্ট্যান্স ধরে করে ফেলবো, যদি অন্য কিছু আসে তখন আমরা বলবো। আচ্ছা, পাওয়ার পি ইকুয়াল টু কি, ভিআই আমরা অলরেডি জানি। আর যদি একটা রেজিস্ট্যান্স হয়, ওইটাকে আমরা আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর ফরম্যাটে প্রকাশ করতে পারবো। জিবি হইলে 1/r তো জি, তাহলে এটা আসলে ভি স্কোয়ার জি বা আই স্কোয়ার বাই জি। এগুলো সব পরিচিত ফরম্যাট আমাদের, এগুলো অঙ্ক পরিচিত, দেখবা তোমরা। আমার মনে হয় এখানে বলার কিছু নাই। এটা কি বলছে? এখানে ভোল্টেজ কত হবে? ভি ইকুয়াল টু আই আর না, কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্স মানে এদিক দিয়ে ফিক্সড কারেন্টের যাইতে বাধ্য, 30 তাইলে 30 হ্যাঁ, ভোল্ট। মিলি গুণ করলে মিলি আর কিলো কাটাকাটি চলে যাবে, সো 30 ভোল্ট হবে এদিক দিয়ে, ঠিক আছে? আর এখানে ইয়া কত হবে, পাওয়ার কত হবে? 90 মিলি। আই স্কোয়ার আর, তাই না? আই স্কোয়ার আর 3 মিলি স্কোয়ার
ইন্টু So 10K 0.09 ampere. 90 আমি বলি মিলিওয়াট 3 তিরিকে 9 আর 10 এ 90 আর মিলি স্কয়ার হচ্ছে মাইক্রো মাইক্রো আর কিলো কাটাকাটি করে মিলি থাকবে। এনিওয়ে এরকম কিছু একটা, ঠিক আছে। আর এরপরে বলবা যে এইখানে পাওয়ার কত হবে, এখানে দিলে -90 হবে। আর ঠিক আছে, তো এখানে আসলে কিভাবে আসতেছে, এখানে +-30 তাহলে এখানে +-30, তাহলে কারেন্টটা মাইনাস দিয়ে ঢুকতেছে ইন দিস কেস, মাইনাস আসতেছে। আচ্ছা, ভোল্টেজ সোর্স যদি এসি হয় বা ভেরিয়েবল হয়, হোয়াট ইজ দ্য রেজিস্টার পাওয়ার ডিসিপেটেড, আই বি বাই আর, এগুলো দুটো, এগুলো ভুয়া অঙ্ক। আমাদের আসল কনসেপ্ট আসছে এখানে। আচ্ছা, নোড, ব্রাঞ্চ এন্ড লুপ। ব্রাঞ্চ হচ্ছে একটা এলিমেন্ট, ঠিক আছে, এগুলো সব হচ্ছে ব্রাঞ্চ বুঝায় সার্কিটে। এর একটা করে ব্রাঞ্চ, এদের মধ্যে দিয়ে ভোল্টেজ অ্যাক্রসে থাকলে কারেন্ট ফ্লো করবে বা কিছু একটা হবে, ক্যারেক্টারিস্টিক্স। সিঙ্গেল এলিমেন্ট লাইক as voltage source, resistor, current source, whatever. Node হচ্ছে কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস। ফর এক্সাম্পল, খেয়াল করো, এই শুধু এই যে এটা একটা নোড, এখানে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর এসে মিলিত হয়েছে, এই পুরাটা একটা নোড, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। কারণ আমরা এখানে এসে একটা মিলছে, এখানে একটা এসে মিলছে, এটা এখানে মিলছে, কিন্তু আমি যদি সিম্পল একটা তার দিয়ে কানেক্ট করতেছি, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, কিছুই নেই দুইটার মাঝখানে। সো এইটা এভাবে করে ড্র করা আর এইটাকে এভাবে করে ড্র করা একই কথা, এটা বুঝতে পারো তো? Yes, তো sir. আমাদেরকে একটা সার্কিট দিলে নোডটা আইডেন্টিফাই করতে পারতে হবে। এই যে এগুলা সব পুরাটা বড় পুরাটা হচ্ছে একটা নোড, তারপর নিচের এই বড় পুরাটা হচ্ছে আরেকটা নোড। তাহলে এই সার্কিটের নোড আছে 3টা, এ বি সি নাম দিছে এই জন্য এ বি সি। এর ব্রাঞ্চ আছে কয়টা? 1 2 3 4 5, 5টা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, 2 or more branches. আচ্ছা, ফাইনালি লুপ। লুপ হচ্ছে এনি ক্লোজড পাথ ইন এ সার্কিট, দ্যাট মিন্স, যেমন একটা এক্সাম্পল, এইটা হচ্ছে আমার একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ, তারপরে আবার এই যেমন ধরো এই বাইরের পুরাটা একটা লুপ। সো এইভাবে করে আমরা অনেক লুপ চিন্তা করতে পারবো। একটা পয়েন্ট থেকে শুরু করে সেই পয়েন্টে ফেরত আসতে হবে, এটা হচ্ছে লুপ। কোশ্চেন ছিল এখন এখানে বলো বলো। দুইটা এলিমেন্ট যদি সিরিজ কানেকশনে থাকে তাহলে কি দুইটা ব্রাঞ্চ কাউন্ট করব নাকি একটা? দুইটা সিরিজে থাকলে তোমার আসলে এই যে এরা সিরিজে আছে না, তো মাঝখানে একটা নোড হয়ে গেছে, তো আসলে দুইটা ব্রাঞ্চ হবে, মানে দুইটা ব্রাঞ্চ কাউন্ট ব্রাঞ্চ করব। বলতে সিঙ্গেল এলিমেন্ট বুঝাচ্ছে, ব্রাঞ্চ বলতে সিঙ্গেল এলিমেন্ট। নোডটা তোমার মাথায় রাখতে করতে হবে, দুইটা সিরিজ থাকলে যেখানে কানেকশন হয়ে গেছে সেখানে একটা ডিফারেন্ট নোড এসে পড়ছে, ঠিক আছে। প্যারালাল হইলে সব দুইটা সেম নোডের মাঝখানে, প্যারালাল মিন্স দুইটা সেম নোডের মাঝখানে আছে। আচ্ছা, ফিগার তাহলে লুপ 2.11 একটু সলভ করে দিবেন। 2.11 কোথায়, উপরে না এই যে এই নিচে আরো? ফিগারটা, এই যে যেখানে হ্যাঁ, এখানে কি করব? কোডটা কিরকম, মানে এ বি আর সি এর যে ইয়াটা এখানে আচ্ছা পাওয়ার সোর্সের সাথে। আচ্ছা, তাহলে একটা তোমরা বুঝতে পারছি, একটা আমি একটা আলামাকে যে কোনো একটা ধরো সার্কিট দিই, জি স্যার। ঠিক আছে, ধরো এরকম একটা কিছু আছে, রেজিস্ট্যান্স ডিপেন্ড, আমি ভ্যালু আর লিখলাম না। এখানে আমাকে নোড গুলো আইডেন্টিফাই করতে হবে, কোথায় কোথায় নোড আছে বলো। যেখানে দুইটা কিছু কানেক্ট হয়েছে সেটা একটা নোড, এই যে এটা একটা নোড, এখানে মাল্টিপল জিনিস কানেক্ট হয়েছে, এটা একটা নোড, এটা একটা নোড। এখন বুঝতে হবে এটা কি আরেকটা নোড না সেম নোড।
এইটা সেম নোড, কারণ Same এই node. দুইটার মাঝখানে কোনো এলিমেন্ট নাই, বুঝতেছো? সিম্পল দাগ Yes, দিয়ে sir, same দিচ্ছি, node. শর্ট করা, শর্ট থাকলে সেম নোড। নোড বলতে আচ্ছা, নোড আসলে আমি বলি নোড হচ্ছে যেই দুইটা পয়েন্টে যদি ভোল্টেজ ডিফারেন্স হয়, দ্যাট ইজ Voltage. ডিফারেন্ট নোড, বুঝতেছো? সেম Yes, sir. ভোল্টেজ হলে সেম নোড। যেমন ধরো এই দুইটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, জাস্ট শর্ট করে দিতে, তাহলে দুইটার মধ্যে ভোল্টেজ কোনো ডিফারেন্স আছে? নাই। No. তাহলে সেম ভোল্টেজ যদি হয় তাহলে এইটা আসলে একটা নোড হয়ে যাবে। তারপরে এই যে এইটাও দেখো, এই দুইটার মধ্যেও কোনো এলিমেন্ট নেই, পুরাটা একটা নোড। কিন্তু এইটা আর এইটার মধ্যে একটা এলিমেন্ট আছে, এই দুইটা সেম নোড হবে না, এটা আলাদা নোড। এই দুইটার মধ্যে আবার সেম কোনো এলিমেন্ট নাই, দ্যাট মিন্স এই দুইটা সেম নোড। ঠিক আছে, এটা যদি এ বি সি দিয়ে অনেক সময় এভাবে করে রিপ্রেজেন্ট করি, 5টা নোড হয়েছে এখানে। আমি যদি ভোল্টেজ বলি, এগুলা প্রত্যেকটা ডিফারেন্ট ভোল্টেজ হবে। ঠিক আছে, নোড হচ্ছে যাদের ভোল্টেজ সেম, সেই পয়েন্টগুলো মিললে একটা নোড হয়। সরি, এখানেও যেমন দেখাইতে পারি যে এই পুরাটা আসলে একটা নোড, এইটাও কিন্তু আসলে এই নোডের মধ্যে পড়ে গেছে। তারপর এটাও চাইলে আমি দেখানোর জন্য সুবিধার জন্য বলতে পারি যে এটাও একটা নোড, পুরাটা এই নোডের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, তোমার প্রশ্ন মানে ইয়ে হয়েছে তো? আচ্ছা, আমরা এরপর লুপের এখানে ছিলাম, লুপে চলে যাই। লুপ ইজ এনি ক্লোজড পাথ ইন আ সার্কিট। আচ্ছা, এখানে আবার দুইটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লোড আর লুপ আর ডিপেন্ডেন্ট লুপ। A loop is said to be independent if it contains at least one branch which is not a part of any other independent loop. ডেফিনেশনটা একটু অদ্ভুত, কারণ নিজের ভিতরে নিজেই আছে। ইন্ডিপেন্ডেন্ট লুপের ডেফিনেশনের ভিতরে আবার ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে। এনিওয়ে, আইডিয়াটা হচ্ছে, ফর এক্সাম্পল এই ছবিতে যদি দেখায়, এইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। কেন? এই লুপ, সরি কি লিখলাম, এইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। কেন ইন্ডিপেন্ডেন্ট লুপ? এখানে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট লাইক 5 ওহম এইটা অথবা এইটা আছে, যারা অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট লুপের মধ্যে নাই। এখন বলবা অন্য মানে ইন্ডিপেন্ডেন্ট লুপ না, এমন একটা দেখাও। এটা হচ্ছে এইটা, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ না। কেন না? কারণ এই যে 2 ওহম সেটা এই লুপের মধ্যে চলে গেছে, এই যে 3 ওহম এটাও এই লুপের মধ্যে চলে গেছে। তাহলে এই যে আমার পার্পল লুপটা, এর এমন কোনো এলিমেন্ট নাই যেটা আসলে অন্য কোনো না কোনো লুপ দিয়ে তুমি ইজিলি ইয়া করে ফেলতে পারবা। বুঝাচ্ছে? সো এটা আসলে ডিপেন্ডেন্ট লুপ, ইন্ডিপেন্ডেন্ট লুপ, এই কনসেপ্ট গুলা আছে। ঠিক আছে, দেখে বুঝতে হবে আর কি, যে আমাদের আসলে মেইনলি ইন্ডিপেন্ডেন্ট লুপ গুলা নিয়ে মাথা ব্যথা থাকে। এটা কি ভোল্টেজ সোর্সের উপর ডিপেন্ড করে? না না, ভোল্টেজ সোর্সের জন্য না। আমার যদি এরকম হইতো, ফর এক্সাম্পল এইখানে রেজিস্ট্যান্স আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তারপরও আমার এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ হইতো না। কারণ হচ্ছে এই যে এই ভোল্টেজ সোর্স, এটা তো এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, মানে এই লুপের ভিতর এমন কেউ নাই যে আসলে অন্য কোন, এমন কোন এলিমেন্ট নাই, ব্রাঞ্চ নাই যেটা অন্য কোন লুপের সদস্য না। এখন যদি আমি এখানে একটা দিয়ে দিতাম, এখন আবার এটা ইন্ডিপেন্ডেন্ট লুপ হয়ে গেছে। কারণ এখন কি হবে, এখন যদি এদিকে আমরা চিন্তা করি, এই যে এইটা কিন্তু অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট লুপের সদস্য না। বুঝা যাচ্ছে আমার কথা? স্যার আমরা তো বিশাল বড় একটা লুপ চিন্তা করতে পারি চারিদিকে, যেটা হ্যাঁ, সেটাও A, B। ইন্ডিপেন্ডেন্ট লুপ না, সেটাও ইন্ডিপেন্ডেন্ট লুপ হবে না। কারণ এই যে এইটা, এই লুপটা দেখো, ঠিক আছে? আমি যদি এখন চিন্তা করি, এই একটা লুপ চিন্তা করি আর এই একটা লুপ চিন্তা করি, যত এলিমেন্ট আছে সব এই দুটো লুপ দিয়ে হয়ে গেছে। আমার বাইরের সবচেয়ে বড় লুপটাও দরকার নাই, আবার এই যে লাল কালার দিয়ে যদি আমি এই লুপটা দেখাই, এই লুপটাও দরকার নাই। পার্পল আর লাল এই দুইটাই আসলে ডিপেন্ডেন্ট লুপ, কারণ এদের মধ্যে কোনো এলিমেন্ট নাই যেটা ওই কালো দুইটা লুপ দিয়ে কভার হয় নাই। বুঝা গেছে আমার কথা? বুঝছি স্যার। ঠিক স্যার আছে। তাইলে বলা যায় না যে কালো লুপটাও ডিপেন্ডেন্ট লুপ, কারণ ওই বাইরের বড় লুপটার এলিমেন্ট গুলো ওটার মধ্যে আছে। মানে কি বলবো, এখানে বলছে না যে আদার ইন্ডিপেন্ডেন্ট লুপ, বুঝতেছো? বড় লুপটাকে তো আমরা ডিপেন্ডেন্ট বলে দিলাম, ও আচ্ছা আচ্ছা। এই জন্যই তাহলে আদার বড় ইন্ডিপেন্ডেন্ট লুপটাকে হচ্ছে।
স্যার বড় লুপটাকে যদি হ্যাঁ আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি তাহলে সেটা কালো বুঝতে লুপটা পারছি, ডিপেন্ডেন্ট তখন হয়ে তোমার যাবে। কালো তুমি এটা বলতে পারো, তখন হচ্ছে এইটা ইন্ডিপেন্ডেন্ট এইটা ইন্ডিপেন্ডেন্ট যদি ডিক্লেয়ার করো তাহলে এটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বুঝেছি বুঝতেছো? স্যার। তো ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের এই জিনিসটা এত ইম্পর্টেন্ট না, বাট আমরা নোড ইকুয়েশন লিখবো তখন আমাদের ওই বুঝতে হবে যে আমরা যদি সবগুলা ইন্ডিপেন্ডেন্ট লুপের জন্য ড্র করতে হবে। আমি এইটার জন্য ইকুয়েশন লিখলাম, এটার জন্য ইকুয়েশন লিখলাম, তাইলে আর উপরে পার্পলটার জন্য ইকুয়েশন লেখা লাভ নাই, কারণ এই দুইটা সব এলিমেন্ট আসলে কভার হয়ে গেছে আমার অলরেডি। ঠিক আছে, এত রিজিড ডেফিনিশন আমাকে তোমার পরীক্ষা হলে এরকম আসবে না যে এখানে এটা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট লুপ আইডেন্টিফাই করো, সেটা না। সেটা হচ্ছে তুমি যখন ইকুয়েশন লিখবে আমার খালি সবগুলা ইয়াকে কভার করতে হবে, এলিমেন্টকে কভার করতে হবে। ঠিক আছে, আমি যদি তিনটার জন্য ইকুয়েশন লিখি এটা রিডান্ডেন্ট হয়ে যাবে, এটার কোনো দরকার নেই, কারণ ওই এলিমেন্ট ওগুলা দিয়ে কভার হয়ে গেছে অলরেডি লুপ ইকুয়েশন যদি লিখতে যাই। এনিওয়ে, এটা একটা সুন্দর ফর্মুলা আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক থিওরেম থেকে আসে, সেটা হচ্ছে বি ইকুয়াল টু এল প্লাস এন মাইনাস 1। এটা হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে নোড, নাম্বার অফ ব্রাঞ্চ নাম্বার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লুপ। ঠিক আছে, তখন যদি বেশি কনফিউজড হয়ে যাও যে কয়টা আরেকটা এক্সট্রা নেওয়া লাগবে কি লাগবে না, টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট লুপ তুমি চাইলে এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবা। ঠিক আছে, যে কয়টা ইকুয়েশন লাগবে বা কি। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে আমরা দেখি এখানে ব্রাঞ্চ কয়টা, 5টা, নোড কয়টা, 3টা, তাহলে লুপ কয়টা হবে, কি যেন ছিল এখানে সূত্রটা, বি ইজ ইকুয়াল টু এল প্লাস এন হচ্ছে কত, 3টা মাইনাস 1, এল হয়ে যাবে দেখো So 3. 3 হয়ে যাবে। তাহলে আমরা 3টা আইডেন্টিফাই করতে হবে কিভাবে, এক 2 3 4 5, 5টাই তো আসতেছে। দাঁড়া এনটা একটু চেক করতে হবে, এন এর ডেফিনিশন কি দিছে এখানে, এন নোডস। So ব্রাঞ্চ কি একটা বেশি দিয়েছি প্যারালাল কানেকশনের জন্য নাকি 5টাই হবে? 5টাই হওয়ার কথা তো, প্যারালালের জন্য ব্রাঞ্চ তো কমাইতে বলছে, এমন তো কোথাও লেখা দেখলাম না। এনি টু টার্মিনাল এলিমেন্টারিতে ব্রাঞ্চ বলে দিছে। at least one element, এখানে আসলে 3টা আমরা কারেন্ট সলভ করার সময় 3টা কারেন্ট ডিক্লেয়ার করা লাগবে, কিন্তু আমাদের ডেফিনিশনে তো মিলতেছে না। লুপ passing through more than one, তবে এটা ঠিক, এটা সলভ করার জন্য এই সার্কিটটা যখন আমরা সলভ করব এইরকম 3টাই লুপ আমাদের ঘুরান লাগবে, আসলে 3টাই লাগে, কিন্তু এখানে আসলে এটা তো এখানে তো ওই যে ওদের যে ডেফিনিশন এখানে তো মিলতেছে না, এটা তো ইন্ডিপেন্ডেন্ট বলতেছে না। A loop is said to be independent if it contains at least one branch which is not part of any other independent loop. আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আরো সামনে যখন আসবে এটা অ্যাপ্লিকেশন তখন আমরা চেক করব। আচ্ছা, আমরা ডেফিনিশন গুলো দেখতে থাকি। এলিমেন্ট সিরিজ প্যারালালের ডেফিনিশন তোমরা অলরেডি জানো, দুইটা সিরিজ হবে কি, একটা নোড আছে তাদের মধ্যে কমন আর সেম কারেন্ট ফ্লো করবে, মেইনলি এটা হচ্ছে আসল ডেফিনিশন, সেম কারেন্ট ফ্লো করবে, সিরিজ মানে আই সেম। ঠিক আছে, এই আর এই যদি হয় তাদের মধ্যে একটা নোডই খালি কমন আছে, দুইটা সেম কারেন্ট ফ্লো করবে। প্যারালাল কি, প্যারালাল সেম নোড এন্ড সেম ভোল্টেজ অ্যাক্রস দেম। প্যারালালের আসল ডেফিনিশন হচ্ছে দুই প্রান্তে ভোল্টেজ সেম হবে, এ যত ভোল্টেজ এ পয়েন্ট বি পয়েন্ট বি এ বি দুইজনের অ্যাক্রসে ভোল্টেজ কত ভি এ বি। ঠিক আছে, তাহলে সেম ভোল্টেজ হয় যদি অ্যাক্রসে, তাহলে প্যারালাল।
এখানে নোড আইডেন্টিফাই করতে বলছে, কোথায় কোথায় পাবো? এখানে একটা নোড, এই পুরাটা একটা নোড, এই পুরাটা একটা নোড। আচ্ছা, এনিওয়ে নেক্সট স্টেপ হচ্ছে কারশফস ল। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো না? জি স্যার। আচ্ছা, কি ছিল কারশফস ল? দুইটা ল ছিল, একটা কারশফস কারেন্ট ল, একটা কারশফস ভোল্টেজ ল। আমরা এখানে সংক্ষেপে বলবো কেসিএল আর কেভিএল। কারশফস কারেন্ট ল কি ছিল? algebraic sum of current entering a node is or a closed branch is zero. এটা হচ্ছে এইটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে algebraic। algebraic মানে নাম দিছে, বাংলায় বলতে বীজগাণিতিক। এটা মানে কি? সো নরমাল সাম, ভেক্টর সাম না, এটা বোঝাচ্ছে। হুম, স্যার কারো কোনো আইডিয়া নাই? বীজগণিতে তো লিনিয়ারলি বুঝছি, এটা অর্থ কি, প্লাস কেন দিছি বীজগাণিতিক মানে কি? স্যার প্লাস মাইনাস সাইন ভ্যারি পজিটিভ করবে। হ্যাঁ, একদিক থেকে আসলে প্লাস সেটাই তো আর সেটাই একদিক থেকে সেটাই। আসলে মাইনাস। চিহ্ন সাইন ক্যালকুলেট সাইনটা করতে ভারী হবে। করে। সাইনটা চেক করতে হবে, ঠিক আছে? জাস্ট ম্যাগনিটিউড নিলে হবে না। ঢুকলে পজিটিভ, সাপোজ আমি দেখলাম যারা ঢুকতেছে আউটগোয়িংটাকে ধরি প্লাস, বের হচ্ছে যারা প্লাস, তারা যেগুলো ঢুকতেছে সেগুলোকে মাইনাস ধরতে হবে। এইটা ধরে যদি সবগুলো যোগ করি সামেশন অফ আই ইকুয়াল টু 0 হবে। কারণ নেগেটিভ যদি না থাকে সবগুলো যোগ করলে কখনোই 0 পাওয়া যাবে না, ঠিক আছে? অ্যালজেব্রিক সাম মানে ওই আমার ডিরেকশনটা অনুযায়ী প্লাস মাইনাস হিসাব করতে হবে। এটা তোমরা ভালো মতোই জানো। এই যে যেমন ধরো এই একটা নোড যদি থাকে, নোডের মধ্যে যতগুলা কারেন্ট ঢুকতেছে, আমি ধরো আমি তুমি যে কোনোটাকেই প্লাস ধরতে পারো, ইনকামিং কেও প্লাস ধরতে পারো অথবা আউটগোয়িং কেও প্লাস ধরতে পারো, তখন উল্টাটাকে মাইনাস ধরতে হবে। তো আমরা পরে যখন করব আমি বলতেছি, আমরা ইউজুয়ালি এটা দিয়ে করি, একটা দিয়ে সবসময় যদি করি সেটা সুবিধা হয়। তো আমি একদম পরে দেখবে একটা জায়গায় গিয়ে বলবো আউটগোয়িং এ পজিটিভ ধরে ইকুয়েশন লিখি, আরো পরে এটা দিলে ধরো, তাহলে আমি সবসময় যদি এটা দিয়ে করি তাহলে আমার আউটগোয়িং কে আছে i5 আর i2, ঠিক আছে? i5 প্লাস i2, আর ইনকামিং কোনটা? i1 i3 i4 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? উল্টা করে লিখলে কিছু আসবে যাবে না, সব প্লাস মাইনাস উল্টা যাবে। বেসিক্যালি পুরোটা ইকুয়েশনকে মাইনাস দিয়ে গুণ করে আমি যদি আউটগোয়িং কে না ধরে ইনকামিং কে প্লাস ধরতাম, বেসিক্যালি কি হতো, পুরোটা ইকুয়েশনকে মাইনাস দিয়ে গুণ করা। সো যেহেতু ওই পাশে শূন্য, প্লাস দিয়ে গুণ করা মাইনাস দিয়ে গুণ করা কিছু আসে যায় না, একটাই আসবে। এই জিনিসটা আসতেছে কোত্থেকে? এই কেসিএল এর ফর্মুলাটা হচ্ছে, এটা হচ্ছে কনজারভেশন অফ ল অফ কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে? চার্জ সংরক্ষিত থাকে। তো মানে সার্কিটের কোথাও চার্জ আসলে জমা হইতে পারে না, ঠিক আছে? আমাদের চার্জ মুভ করতেছে, তাহলে একটা ইলেকট্রন যদি এদিকে ঢুকে অন্য জায়গা দিয়ে, এখানে কোথাও স্টোরেজ কিছু নাই যেখানে বসে থাকবে চার্জটা, তাহলে ওই একটা ইলেকট্রন কোনো জায়গায় বাইরে হইতে হবে। ব্যাটারি, এখন বলবো যে ব্যাটারিতে চার্জ জমা থাকে না, কারেন্ট যখন ফ্লো করতেছে একটা ইলেকট্রন এদিকে বের হচ্ছে মানে আরেকটা ইলেকট্রন এদিক দিয়ে ঢুকতেছে, বুঝতেছো? যখন কারেন্ট ফ্লো করা শুরু করবে তখন আর কোনো চার্জ কোথা থেকে, এমন না যে 10টা ইলেকট্রন দিছে আর 9টা ফেরত পাইছে, এমন হবে না কোথাও। ওখান থেকে আসলে আমার সামেশন অফ কিউ কনস্ট্যান্ট থাকবে, সেখান থেকে ডিফারেন্সিয়েট করে সামেশন অফ আই কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এনিওয়ে এটা একটু বলি, এটা যে একটা নোডের জন্য ট্রু তা না, একটা পুরো এরিয়ার জন্য ট্রু। আমি যদি পুরো একটা এরিয়াকে এরকম একটা বাউন্ডারি দিয়ে কভার করে দিলে এখন বলতে পারবা যে এখানে যত টোটাল কারেন্ট ঢুকতেছে ততটাই বের হচ্ছে এই পুরাটা এরিয়ার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল কেস অফ কেসিএল। আমি ধরো মাঝখানে কিছু একটা জায়গা পাচ্ছি না, পরে আমরা যদি একটা বাউন্ডারি কভার করে দিই তাহলে ওই জায়গাটার জন্য কেসিএল খাটবে। এটা আমরা দেখবো অ্যাপ্লিকেশন। একই কথা, তোমার ওই এরিয়ার মধ্যেও যত চার্জ ঢুকতেছে ততটুকু বের হইতে হবে। স্যার আর হ্যাঁ বলো। স্যার ওই যে ওখানে লুপটা কি বাইরের একটা পুরোটা সার্কিট নিয়ে কি একটা লুপ হবে? স্যার ইচ্ছা যে লুপের, কোনো জায়গায়, মানে মানে এটা তুমি এতটুকুর জন্য এটা অ্যাপ্লাই করতে পারো না স্যার কেসিএল। এটা না, এই ম্যাথটা না স্যার, ব্রাঞ্চ লুপের ওই যে 3 নাম্বার লুপটা, এটা হচ্ছে যে পুরোটা সার্কিট একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ না? হইতে পারে, আমি আসলে চিন্তা করে নিই পুরোটা বই যেন ছিল এখানে আরো উপরটা।
পুরাটা ইন্ডিপেন্ডেন্ট হবে কি? পুরাটার মধ্যে কি স্যার আছে এই যে যেটা 10 অন্য ভোল্ট দুইটায় নাই? দিয়ে মানে পুরোটা হচ্ছে 10 ইন্ডিপেন্ডেন্ট হতে পারে ভোল্ট স্যার, 5 কারণ মানে মাঝখানে দুইটা পুরো বাইরেরটা ধরলে তাহলে স্যার এইগুলো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ হবে না? বাইরেটা ধরলে পুরোটা যদি করি হ্যাঁ। আর এখানে আমি ধরছি এটা একটা। এটা একটা আর এটা একটা আর স্যার এটা একটা। সেক্ষেত্রে ওই 2 অ্যাম্পিয়ারটা তো ইন্ডিপেন্ডেন্ট পুরোটার লুপ মধ্যে ঢুকে 3টা হয়ে যাচ্ছে। গেল। স্যার পার্পলটা মাঝের কোনটা দুইটা আছে তেলে যেটা শেয়ার কালো ব্রাঞ্চ দুইটাতে হচ্ছে স্যার। নাই? 2 অ্যাম্পিয়ারটা তো কালোটার মধ্যে চলে গেছে। সেটাই তো আমি এটাই বলতেছি। মানে পার্পলটা এমন একটা কিছু থাকতে হবে যেটা কালো দুইটাই নাই। 3টা হবে এটা ঠিকই আছে, আসলে আমি হিসাব করে দেখছি 3টা কারেন্ট ছাড়া সলভ করা যায় না, কিন্তু কিভাবে 3টা হচ্ছে আমার তো মনে হয় এইটাই লাগবে আসলে। এই 3টাই লাগবে। এই 3টা দিয়ে কারেন্ট অ্যাকচুয়ালি ঠিক মতো সলভ করা যাবে, কিন্তু এখন এটার ডেফিনেশনে মিলাইতে পারতেছি না, কিন্তু এই 3টাই হবে। স্যার ইন্ডিপেন্ডেন্টের জন্য তো মিনিমাম মানে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো স্যার এই 10 ভোল্ট আর হ্যাঁ, 5 কিন্তু এটা মিলতেছে ওহমটা না, কিন্তু আছে। কিভাবে মিলতেছে না আমি তো বুঝতেছি না, কিন্তু তার আমি মানে মানে বড় পরে লুপটাও দেখাবো কিভাবে ইন্ডিপেন্ডেন্ট লুপ একটা। বড় লুপটা কেন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। তার কারণ এখানে 5 ওহম আর 10 ভোল্ট এই দুইটা তো ইন্ডিপেন্ডেন্ট মানে একটা একটা কেন করে কালোটার ইন্ডিপেন্ডেন্ট মধ্যে পড়ছে না? তো এটা তো মানে যখন আমরা পুরোটা দেখছি তখন তো কমনের মধ্যে পড়ছে না। তাই মানে দুইটা কমন লুপের মধ্যে তো পড়ছে না তখন। a loop is said to be independent if it contains at least one branch which is not part of any other independent loop। তো আমি যদি কালোগুলাকে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করি, ঠিক আছে, তাহলে তখন পার্পলটার জন্য যখন আমরা চিন্তা করব at least one element that is not part of any other independent loop, তো এই এলিমেন্টটা কালোটার অংশ, এই এলিমেন্টটা কালোটার অংশ, এটাও কালোটার অংশ, তাহলে এই লুপে তাহলে রইলো কি যেটা অন্য কিছুর অংশ না। এটা শোনো, ব্যাপারটা হচ্ছে তুমি যেটা আলটিমেটলি যেটা হবে এই দুইটা বাদে যে কোনো একটা যখন নিবা হয়ে মিলে যাবে। ওকে ঠিক আছে, এইটা নিলেও মিলবে, ওইটা নিলেও মিলবে, এটা নিলেও মিলবে, আবার বাইরেরটা নিলেও মিলবে। 3টা নেওয়া লাগবে, এটা ঠিক কথা। তো 3টা ডিক্লেয়ার করা যায় ইন্ডিপেন্ডেন্ট ওখানে। করা তো যাইতেই হবে সূত্রে যেহেতু আসতেছে। কোন যেমন কিভাবে? স্যার আমি বলি, একটা হচ্ছে পুরাটা মিলে একটা, আর প্রথম লুপটা একটা, আর মাঝখানের লুপটা একটা। হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে। এটা একটা, এটা একটা, আর পুরাটা একটা। হ্যাঁ এটা হয়। ওর ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট এইটা, তখন এইটা ঝামেলায় পড়ে গেছে। ওই আগের ঝামেলাটা আছে, বুঝছো? আই থিংক নোডের ডেফিনেশন এখানে 3 না, এখানে 2 বসান লাগবে না, তাহলে তো আরো কমে যাবে। b is equal to n plus l minus 1 না? তো স্যার লাস্টের দুটো লুপকে নিলে মনে হয় ইয়ে হবে, পুরাটা না নিয়ে পুরোটা না নিয়ে ডানের স্যার দুইটা লুপ, লাস্টের ডানের দুইটা লুপ 10 ভোল্ট একসাথে আর কি। 10 ভোল্টকে বাদ দিয়ে যদি লাস্টের অংশটা নেওয়া হয় তাহলে হবে ওই হিসেবে। এটা মানে মানে 2 ওহম এর সাথে 2 এম্পিয়ার, 2 মানে ওহম ওই আর দুটো 2 একসাথে। এম্পিয়ার পুরোটাকে। তো 3 ওহম বাদে। আচ্ছা, এটা মিলান যাবে বুঝছো, কিন্তু এটা এত ভাইটাল কিছু না। ধরো তো এখন মিলবে, এখন মনে হয় মিলবে। ওর জন্য 3, ওর জন্য 2, এর জন্য 10, এখন বোধহয় মিলবে। হ্যাঁ, এই তাহলে এরকম আসতেছে না? এইটা অথবা এইটা, দুইটার যে কোনো একটা নিলেই হবে, এইটা আর এইটা। এনিওয়ে মিলান যাবে, বুঝতেছো? তো 5 আর 3 নিয়ে করা যায়। 5 ওহম, 3 ওহম আর 10 ভোল্ট। অনেক ভাবেই করা যাবে। 3টা, মোট কথা 3টা যদি আসে, সরি
তিনটা না, মানে লুপের সংখ্যা যদি 3টা হয় অনেকভাবেই মিলানো যাবে আসলে, ঠিক আছে। ওইখানে যে ফর্মুলা দিছে ওইটা আসলে ইয়া না, মানে ঠিক মতোই আসছে ফর্মুলাটি, মিলানো যাবে, কয়েকভাবেই মিলানো যাবে। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে এই যে যেটা বলছিলাম, আমরা কিন্তু এই পুরাটার জন্য করতে পারতাম, এই পুরাটাকে একটা চাদর দিয়ে ঢাকা দিলে এই যে সামেশন অফ এইটা 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 ইকুয়াল টু কত হবে, 0 হবে। আচ্ছা, আর এটা আসলে আমাদের লেখা বারবার লাগবে, তো অনেকে এটা নিয়ে পেঁচাল পারছে। আমরা আসলে চাইলে ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং এই ফরম্যাটও লিখতে পারতাম, সবকিছু সবার চিহ্নের এক পাশে না লিখে। এটা আসলে নতুন কিছু না, একটা এক্সাম্পল দেখাচ্ছে। এগুলা কি, ফর এক্সাম্পল, আচ্ছা এই প্যারালালের ক্ষেত্রে বলতো, এখানে যেমন ধর কারেন্ট সোর্স প্যারালালে থাকলে কারেন্ট গুলাকে একটা কারেন্ট দিয়ে রিপ্লেস করা যায় কিভাবে, খেয়াল করো। ধরি যে এই 3টা কারেন্ট সোর্স প্যারালালে আছে, এখন আমরা একটা একটা দিয়ে রিপ্লেস করব কিভাবে। ধরি যে আমাদের এই ডিরেকশনে একটা সিম্বল দিয়ে রিপ্লেস করব, তাহলে এই ডিরেকশনে যেগুলো আছে সেগুলো যোগ হবে আর এটা বিয়োগ হয়ে যাবে। সো i1 প্লাস i3 মাইনাস i2 হবে, i1 প্লাস i3 মাইনাস i2, এটা হচ্ছে it, একটা সিঙ্গেল কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করা যাবে। আচ্ছা, এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কার্শফস ভোল্টেজ ল, KVL। KVL কি, অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ অ্যারাউন্ড এ ক্লোজ পাথ ইকুয়াল টু 0, বা উল্টা করে বললে ভোল্টেজ রাইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, যতটুকু ভোল্টেজ রাইজ করবে সার্কিটে ততটুকু বিভিন্ন এলিমেন্টে ভোল্টেজ ড্রপ করতে হবে। সামেশন অফ ভি ইকুয়াল টু 0, এখানে একই কথা, অ্যালজেব্রিক দিছি মানে প্লাস মাইনাস আছে। আচ্ছা, একটা আমি এক্সাম্পল দেখাই। ঠিক আছে, আচ্ছা এতগুলা রেজিস্ট্যান্সের দরকার নেই। আচ্ছা ধরো যে এটা P1 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, আর এগুলা 1 2 3 4 ওহম। এখন এটাকে আমি কেভিএল অ্যাপ্লাই করব, ধরো যে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে। কিভাবে করব, আচ্ছা আগে কারেন্ট ডিক্লেয়ার করতে হবে। কারেন্ট কয়টা আছে এখানে, একটা নাম দিলাম i1, এটা i2, এটা i3, তাই না? আর কোনো কারেন্ট ডিক্লেয়ার করা লাগবে? খেয়াল করো, আর তো কোনো কারেন্ট ডিক্লেয়ার করা লাগবে না, এই 3টা কারেন্ট দিয়ে সব কারেন্ট হয়ে গেছে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, 1 নাম্বার এই পয়েন্টে আমাদের কেসিএল অ্যাপ্লাইড হইতে হবে, i1 প্লাস i2 ইজ ইকুয়াল টু i3 হইতে হবে, ঠিক আছে। এই দুইটা যোগ হয়ে i3 হিসেবে ফ্লো করতেছে, নো প্রবলেম। আরেকটা কি করতে হবে, এখন ধরো আমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতেছি, যে আমাদের পার্পল কালারের যেটা দিছি। তাহলে এখন কিভাবে অ্যাপ্লাই করবে, আমাকে আগে ভোল্টেজের পোলারিটি গুলা ড্র করে নিতে হবে, মাইনাস প্লাস। এই রেজিস্ট্যান্সের জন্য কি হবে, রেজিস্ট্যান্সের কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেদিকে প্লাস মাইনাস চিন্তা করতে হবে। i1 রেজিস্ট্যান্স অলওয়েজ প্লাস দিয়ে, রেজিস্ট্যান্স কি প্যাসিভ এলিমেন্ট, ও নিজে কখনো সাপ্লাই দিতে পারবে না, তাহলে রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট ঢুকবে অলওয়েজ প্লাস দিতে। i1 টা ঢুকতেছে কিন্তু দিক দিয়ে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। এটার সোর্স কি, এটার সোর্স হচ্ছে i3, তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, আর কিছু নাই। আর এটার জন্য দিয়ে দিয়ে আমরা পোলারিটিতে i2 টা প্লাস দিয়ে ঢুকবে মাইনাস দিয়ে ঢুকবে। এখন আমরা এই কালো এই যে এই লুপটা দিয়ে ঘুরবো, ঠিক আছে। লুপটা দিয়ে ঘোরার জন্য কি হবে, আমরা এই পয়েন্ট থেকে শুরু করি ঘোরা। প্রথমে এসে পেলাম মাইনাস, এখানে মাইনাস পাইছি ভোল্টেজ সোর্সের জন্য, সো -10। তারপরে এখানে এসে কি হচ্ছে প্লাস পাইছি, প্লাস কত, 1 ওহম ইনটু i1 প্লাস বাংলা। আচ্ছা 1 সেকেন্ড একটু ওয়েট করো তো তোমরা।
মিস এখনো অ্যাড করে। হ্যালো, বলছিলাম যেন, হ্যাঁ আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে ঘোরা শুরু করছিলাম, এখানে আসছি, তারপরে এখানে আসছি, তারপরে কি হবে, এখানে আবারও প্লাস মাইনাস পাইছি, দ্যাট মিন্স 3 ইন্টু i3, তারপরে এখানে আর কিছু নাই, i1 ইন্টু 0, এখানে শেষ, ইকুয়াল টু 0। দিস ইজ KVL ফর, ধরো এটাকে লুপ 1 নাম দিলাম, ঠিক আছে। এরপরে কি হবে, লুপ 2, লুপ 2 তে যখন অ্যাপ্লাই করব কিরকম হবে, ধরো যে এই পয়েন্ট থেকে শুরু করতেছি, ঠিক আছে। তাহলে এখন আমি ঘুরতেছি কোন দিকে, আমি ঘুরতেছি উপরের দিকে, তাহলে আমি আগে কোন ভোল্টেজটা পাইলাম, এখানে পোলারিটি মাইনাস আগে পাইছি, তো মাইনাস দিতে হবে, মাইনাস i3 ইন্টু 3। বুঝতেছো, এখানে পোলারিটিটা আগে দিয়ে নিছি কেন, প্লাস মাইনাস, ইয়েস স্যার। কারণ আমি যখন ঘুরবো তখন অরিজিনালের উল্টা দিকে ঘুরতে পারি, প্লাস তারপরে কি হবে, আবারও মাইনাস পাইছি, তাহলে মাইনাস 2 ইন্টু i2, তারপর এবার প্লাস পাইছি, প্লাস 20 ইন্টু 20 আর কি। এখানে খেয়াল করে দেখো, এগুলা সব কিন্তু, এগুলা প্রত্যেকটা টার্ম ভোল্টেজ টার্ম, এগুলা সোর্স হইলে সরাসরি ভোল্টেজ, সোর্স হইলে ভোল্টেজ, কিন্তু যদি আমাদের ইয়া হয়, কি বলে, ভোল্টেজ সোর্স না হয় রেজিস্ট্যান্স হয়, ভি ইকুয়াল টু আইআর, এগুলা আইআর, এটা আই, এটা আর, তো আই আর আর গুণ করলে ভোল্টেজ হয়ে গেছে, বুঝতেছো, প্রত্যেকটা টার্ম এখানে একটা করে ভোল্টেজ, আইদার সরাসরি ভোল্টেজ অথবা আইআর করে ভোল্টেজ, ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো আমাদের দুইটা আননোন, সরি আননোন কয়টা আমাদের, স্যার 4 ওহম বাদ i1, দিছো, বুঝি নাই, 4 ওহম বাদ দিছে নিচে। ও আচ্ছা নিচে, সরি, হ্যাঁ নিচে একটা আছে, তো নিচে হবে, এটা পোলারিটিও আঁকি নেই, i2 এই দিক দিয়ে না i2, তাহলে প্লাস মাইনাস, তো ঘুরে যখন আসবে মাইনাস আগে পাচ্ছি, মাইনাস 4i2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আননোন আছে কয়টা, i1, i2, i3, আননোন আছে 3টা। আমি যদি সার্কিট সলভ করতে চাই সবগুলা কারেন্ট, আর ইকুয়েশন পাইছি 2টা, আরেকটা ইকুয়েশন কোথা থেকে আসবে, আমি কি এখন লুপ 3 করব, যে আমরা এই যে KCL দিয়ে, বড় লুপটা করব, KCL বলো তো, এই যে এখানে হচ্ছে KCL দিয়ে কথা, করেন। এই যে আমরা যে KCL করতে পারি, এখন বড় লুপ দিয়ে করলে হবে না কেন, কারণ বড় লুপটা ইটস নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট লুপ। ইন্ডিপেন্ডেন্ট লুপে যদি দেই, তাহলে এই একই যেটা আসবে এইটার কম্বিনেশন, এই দুইটা অলরেডি এক্সিস্টিং ইকুয়েশনের কম্বিনেশন আকারে আসবে, অ্যাজ এ রেজাল্ট সলভ করতে গেলে দেখা যাবে সলভ হচ্ছে না। এই জন্যই বলছিল ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের দরকারটা, আমি এখানে এটা আসলে ডিপেন্ডেন্ট লুপ দিয়ে করলে আর লাভ নাই, আমাকে আরেকটা ইকুয়েশন দিতে হবে এখানে KCL এর ক্ষেত্রে, i1 প্লাস i2 মাইনাস i3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো i1, i2, i3 এর কয়টা, 3টা ইকুয়েশন হয়ে গেছে, 3টা আননোন সলভ করা যাবে। ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা যদি লিখি i1, i2, i3 ফরম্যাটে প্রকাশ করা যাবে না, 3 তিরিকে ইয়া করে ইকুয়াল টু এই পাশে লিখে ইজিলি সলভ করে ফেলা যাবে। এনিওয়ে, তো এইটা আসলে বড় প্রসেস, এটা আসলে 3টা না, আমরা 2টা ভেরিয়েবল দিয়ে প্রত্যেকটা লুপের ভেরিয়েবল ইউজ করে আমরা করে ফেলতে পারবো, এটা আরো পরে দেখবো। এটা হচ্ছে আমরা সরাসরি কারশফস ল ইউজ করে আমরা এই সার্কিটটা সলভ করলাম। কারশফস ল ইউজ করে যদি সলভ করি, তাহলে আমাদের প্রসেসটা আমি আর কি পুরোটা বলে দিলাম একবারে। স্যার আমাদের এক্সামে কি ম্যাট্রিক্স আকারে সলভ করতে হবে নাকি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিলেই হবে? তুমি যেভাবে সলভ করো সেটা তোমার ব্যাপার, কিন্তু এই ইয়াটা আমি প্রিফার করি এই ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে, কারণ তোমার অ্যানসার চেক করতে হলে খাতার 10 কোণায় 10টা কারেন্ট চেক করার চাইতে তুমি যদি একবার এই ম্যাট্রিক্সটা লিখে রাখো, তাহলে আমি বুঝে ফেলবো, দেখা যায় তোমার অঙ্ক ঠিক আছে কিনা, বুঝতেছো। তারপর তুমি ম্যাট্রিক্স দিয়ে সলভ করো বা তোমার ডিটারমিনেন্ট দিয়ে সলভ করো, ডিটারমিনেন্ট দিয়ে সলভ করতে পারো তো, ক্রেমার্স রুল বলে এটাকে। তারপর Yes, তুমি sir. ইয়া দিয়ে করতে পারো, এই যে কি বলে, ক্যালকুলেটরে সরাসরি সলভ করতে পারো, এটা তোমার ব্যাপার, আমার কিছু আসে যায় না, ঠিক আছে। তবে মানে আমাদের ম্যাট্রিক্স আকারে লিখে দেখাতেই হবে, দেখাইলে ভালো, বুঝতেছো, ম্যাট্রিক্স আকারে লিখে দিলে অনেক সময় প্রশ্নই বলে দিবে যে ম্যাট্রিক্স ফরম্যাটে প্রকাশ করো ইকুয়েশনগুলোকে। স্যার 10টা বাজে হ্যাঁ। আমাদের ম্যাথ ক্লাস আছে।
ও আচ্ছা, হ্যাঁ, শেষ করে দিই তাহলে। তো আচ্ছা, এটা জাস্ট বলে দিই, আমরা যে কারেন্ট সোর্স যেমন প্যারালালে থাকলে যোগ বিয়োগ আকারে লেখা যায়, সেরকম ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে যোগ বিয়োগ আকারে লেখা যায়। ফর এক্সাম্পল, তিনটা যদি একই পোলারিটি হয়, V1 V2 V3, তাহলে কি হবে, আমরা যদি এটা প্লাস মাইনাস চিন্তা করি, তাহলে এই দুইটা সেম ডিরেকশন, এটা উল্টা ডিরেকশনে, তাহলে আমার এখানে একটা ভোল্টেজ সোর্স V1 প্লাস V2 মাইনাস V3 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইয়া। তাহলে আজকের ইয়াটা শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ। কোথায়? ওকে স্যার। আচ্ছা, রেকর্ডিং স্টপ করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব। ওয়ালাইকুম স্যার।